দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন একান্তে হুমায়ূন আহমেদ অনুষ্ঠানে। মাঝে দেশে থাকার সময়ের এক সন্ধ্যায় তিনি বসেছিলেন এনটিভির সাথে একান্ত আলাপচারিতায়। সেই আলাপচারিতা নিয়েই আমাদের এই অনুষ্ঠান একান্তে হুমায়ূন আহমেদ। অনেক পরিচয় তার, জনপ্রিয় কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, ছোট গল্পকার, কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, গীতিকার ও চিত্রশিল্পী। এক কথায় বলা যায় সৃষ্টিশীল সব মাধ্যমে নিজ গুণে ক্ষমতাধর সৃজনশীল ব্যক্তি হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখালেখির হাতে খড়ি শৈশবে বাবার অনুপ্রেরণায়। শিক্ষা জীবনে সাফল্যের সাথে পার করেছেন প্রতিটি স্তর, লাভ করেছেন ডক্টরেট ডিগ্রি। অধ্যাপনা দিয়ে শুরু তার কর্মজীবন। দীর্ঘ সময় প্রবাসের পরে আপনি নুহাশপল্লীতে ছিলেন। নুহাশপল্লীতে আপনি কেমন ছিলেন শেষ সম্প্রতির এই সময়টায়? নুহাশপল্লীতে আমার তো সবসময় ভালো লাগে যেতে। বেশিরভাগ গাছে সেখানে আমার নিজের হাতে লাগানো। এই গাছগুলি একটা গাছ ময়ূরের মতো হয়ে গেছে। এতটুকু ছোট এনেছিলাম চারা, এখন আকাশ স্পর্শ করার স্পর্ধা নিয়ে এগুলো বড় হচ্ছে। আমার নিজের কেন জানি মনে হয় আমি যেমন প্রতিটি গাছকে চিনি, এই প্রতিটি গাছও আমাকে চিনি। আমার নিজের এটা ধারণা। বহুদিন পরে গেলাম, আমার কাছে মনে হলো এরা এই গাছগুলি আমাকে দেখে ঝলমল করে আনন্দে হেসে উঠেছে, যে না আসছে আমাদের ফিরে আসছে। এবং আমি চেষ্টা করেছি প্রতিটি গাছের কাছে যেতে এবং অধিকাংশ গাছের গায়ে হাত বোলাইতে, যে আমি ফিরে আসি, তোমরা খাওয়া দিই, তোমার কেমন আছো। এটা গাছ তো আর আমার প্রশ্নের জবাব দিতে পারে না, কিংবা হয়তো বা দেয় আমরা বুঝতে পারি না, এটা তো হতে পারে, হয়তো সে জবাব দিচ্ছে তার মতো করে, আমরা জানি না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। প্রচন্ড গরম এখানে, প্রচন্ড গরম, আর আসছি তো ঠান্ডার দেশ থেকে, শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু আমি সেই গরমটা অনুভব করতে পারছি না। আমার কাছে যখনই কোনো গাছের কাছে দাঁড়াচ্ছি মনে হচ্ছে একটা শীতল একটা পরশ এই গাছ আমাকে বোলাই দিচ্ছে। ইন মাই হার্ট, আমার হৃদয়ে। শরীরটা হয়তো পুড়ে যাচ্ছে গরমে, হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। গাছ ছাড়াও আমার সমস্ত বন্ধু বান্ধব যারা আছেন তারা প্রত্যেকেই নুহাশপল্লী চলে আসছে। আমার মা, তিনি তো একদিন আগে থেকেই চলে আসছেন। আমার মা, বোনরা চলে আসছে। প্রতিটি ঘর পূর্ণ, এরা ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। আমি আমার মতো আছি, বন্ধু বান্ধবরা আছে, হই হল্লা হচ্ছে, আড্ডা হচ্ছে, মনে হচ্ছে সেই পুরানো সময়। এবার নিউ ইয়র্ক থেকে আসার সময় বলেছিলেন যে আপনি মাকে এবং বন্ধুদের খুব মিস করছেন। মিসের জায়গাটা স্যার কেমন ছিল? আমি বলেছি আমি মিস করছি আমার নুহাশপল্লীর গাছপালাদের। তারপর আমি বলেছি আমি আমার মাকে মিস করেছি। তারপর আমি বলেছি আমি আমার বন্ধু বান্ধবদেরকে মিস করেছি। এই সময়গুলো কি, এই মিসের জায়গাগুলো কি একটু পূরণ হয়েছে? না, এগুলো তো সাময়িকভাবে হয়েছে। তো হয়েছে কারণ আমি জানি আমাকে আবার চলে যেতে হবে। কতদিন জন্য যেতে হবে সেটা আমি জানি না, যে এই হাহাকারটা থাকবে আমার। তো আমার সুবিধা হচ্ছে কি, আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা করে কি কিছুদিন পরই নিউ ইয়র্কে রওনা হয়ে যায়, এবং আমার সাথে কেউ 1 মাস থাকে, কেউ 15 দিন থাকে, কেউ 20 দিন থাকে। বেশিরভাগ বন্ধু বান্ধব চলে গেছে নিউ ইয়র্কে আমাকে দেখার জন্য। এবার তো দল বেঁধে সবাই রেডি হচ্ছে, আর মনে হয় দল বেঁধে সব চলে যাবে। আর আমি একটা বিশাল বড় বাড়ি ভাড়া করছি, জানো, বেডরুম হচ্ছে 5টা। তো নিউ ইয়র্ক শহরে 5 বেডরুমের গাড়ি ভাড়া করা তো ভয়াবহ ব্যাপার। এই বিশাল বাড়ি ভাড়া করে বাস করছে এখানে, কারণ আমি জানি প্রতিটি রুম পূর্ণ হয়ে যাবে। অত বড় ভালো লাগে তোমার, এই ব্যবস্থা করে আসছে। আবার চলে যাচ্ছেন নিউ ইয়র্কে। তো সেই নিউ ইয়র্কে আপনি ছিলেন বেশ কিছুদিন। আকাশ থেকে সূর্য ধরনের ঝলমলে কিংবা ঝকঝকে ছিল? হ্যাঁ, আকাশ সবসময়। এই জন্য তো লেখলাম বই, নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ, আকাশ ঝকঝকে ছিল। আমার জীবনটা আটকে গেছিল একটা ছোট্ট একটা ঘরের ভিতরে, এই ঘর থেকে বেরোতে পারি না। ঠিক আছে, আমি একটা অসুস্থ মানুষ, আমার জীবন আটকে যেতেই পারে, কিন্তু আমার বাচ্চা দুটো তো অসুস্থ না, এত সুস্থ। আমার স্ত্রী তো অসুস্থ না, সে তো সুস্থ। আমার সঙ্গে সঙ্গে ওদের জীবন আটকে গেছে। এই কষ্টটা আমাকে খুবই পীড়া দিয়েছে। আপনি এর আগে দীর্ঘদিন আমেরিকাতে আপনি গবেষণা করেছিলেন। তো সে সময় থেকে ফেরার সময় বাড়ির প্রতি যে তাড়না আর এবারের যে তাড়না, এই দুটোর ভিতরে কোনো একটু পার্থক্য বুঝতে পেরেছেন? তখনকার গবেষণাকালীন সময় ওখানে থাকার এক ধরনের অনুভূতি এবং এবারের অনুভূতির ভিতর কি কোনো প্রকার তারতম্য দেখতে পাচ্ছেন? সেই সময় তো যখন পড়াশোনা করেছি তখন তো আমি ছিলাম, আমার বয়স ছিল খুবই অল্প, এবং আমেরিকায় 6 বছর ছিলাম টানা। 6 বছর পরে কিন্তু দেশে ফিরে গেছি।
কারণ হচ্ছে সেখানে প্রতি বছর যাওয়ার মতো টাকা তো ছিল না আমার কাছে। তো অল্প কিছু টাকা পাই, ওই টাকায় যেহেতু প্রতি বছর যাওয়া যায় না, সংসারই করে না প্রতি বছর যাওয়া নাকি। 6 বছর অপেক্ষা করার পর আমি দেশে ফিরলাম। দেশে কি নিয়ে ফিরলাম? একটা ফ্রিজ নিয়ে ফিরলাম, আর সে টাকা লাগবে না। একটা ফ্রিজ আর হয়তো বা নগদ $200 সাথে ছিল সে সময়। এই দুইটা জিনিস নিয়ে দেশে ফিরেছি, মহা আনন্দ নিয়ে ফিরেছি। যখন প্লেন বাংলাদেশের মাটি স্পর্শ করতে যাচ্ছে, তখন হঠাৎ লক্ষ্য করলাম যে আমার চোখ দিয়ে পানি। আর আমার বাচ্চাগুলিও এরাও দেখে ভেবে করে কাঁদতেছে। এদের ইমোশন তো হওয়ার কথা না, এরা তো বড় হয়েছে তো ওইখানে। এরাও দেখি তাদের চোখে পানি, মেবি আমার চোখে পানি দিয়ে তাদের চোখে পানি, এবং চিৎকার করছে, ইংরেজিতে বলছে উই আর ল্যান্ডিং অন বাংলাদেশ, উই আর ল্যান্ডিং অন বাংলাদেশ। এইবারও তো তাই। এবার এদের নিয়ে ফিরছি। ওই বাচ্চাগুলো যখন ছোট ছোট ছিল, এই বাচ্চা দুটো তখন ছোট ছোট। এরা দীর্ঘ 9 মাস পরে প্লেন নামছে বাংলাদেশে। এরা আনন্দে অভিভূত, আমিও আনন্দ অভিভূত। এবং হঠাৎ করে লক্ষ্য করে দেখুন, ঠিক আগের বার যেমন চোখে পানি জমেছিল, এবারে চোখে সেইভাবে পানি জমেছে। দেশের বাইরে থাকার মতো মানসিকতা আমার কখনোই ছিল না। যদি থাকতো, আমি তো পড়াশোনা শেষ করে আমি থেকে যেতে পারতাম। সেই কোন আমলে পিএইচডি করেছি, শেষ তাও পরিবার কেমিস্ট্রির মতো একটা সাবজেক্টে করে বাকি জীবন থাকতে পারতাম সেখানে না থেকে। কিন্তু আমি অনিশ্চয়তায় বাংলাদেশের দিকে আসছি। তখন তো আমি জানি না যে লেখালেখি একসঙ্গে করতে থাকবে, তোমরা আমার বই পড়া শুরু করবে এবং আমার অর্থনৈতিক সমস্যাটা তোমার কাটাই দেবে। তখন তো সে জানতাম না। তখন জানতাম যে আমাকে বাস করতে হবে ইউনিভার্সিটি শিক্ষকের অতি অল্প বেতনে। আপনি রসায়নের সেই রস থেকে সাহিত্যের রস কিভাবে দুটো? শোনো, আমাদের দেশে যে অ্যাপটিটিউড বলে কোনো ব্যাপার আমাদের দেশে নাই, যেটা বিদেশে আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে। এরা কেউ অ্যাপটিটিউড টেস্ট করে দেখে কার কোন দিকে অ্যাপটিটিউড আছে, সেই ওই সাবজেক্টে পড়ে। যার অ্যাপটিটিউড থাকে অভিনয় কলায়, সে অভিনয় কলা নিয়ে পড়াশোনা করে। আমরা পড়াশোনা করি কি দেখি? আমি পড়াশোনা করি কোনটাতে পাশ করলে দ্রুত চাকরি পাওয়া যাবে। আমি হচ্ছে পরিবারের বড় ছেলে, এবং আমাদের দেশের বড় ছেলেদের জানো দায়িত্ব হলো, একটা দায়িত্ব হচ্ছে যে বাবা মার অ্যাবসেন্সে তাকে সংসারে হাত ধরতে হবে, ছোট ফ্যামিলির মানুষ করতে হবে, এটা শিক্ষিত সত্য। সেই ক্ষেত্রে আমি শুধু দেখেছি যে এমন একটা সাবজেক্ট পড়াশোনা করা দরকার যেখান থেকে পাশ করা মাত্র একটা চাকরি। আমি চিন্তা করে দেখলাম যে কেমিস্ট্রি সাবজেক্টটা ভালো হবে। ইউনিভার্সিটি প্রফেসরশিপ তো আছেই, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কলেজের টিচার, তার চেয়ে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, দ্রুত চাকরি পেয়ে যাবে। এই কেমিস্ট্রি করতে আসছে, কেমিস্ট্রি প্রতি প্রবল আগ্রহ বসতে। আমি আসার সময় কি ওই সময়কার চিত্রটা কেমন ছিল বাংলা সাহিত্যের জায়গাটা, এবং কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন? কোনো চ্যালেঞ্জ হিসেবে কিছুই নেই নাই। আমার লিখতে ইচ্ছা করতে আমি কেমন মতো লিখে গেছি, বুঝছো। এটা কোনো চিন্তা ভাবনা করে যে আমি এই করবো, আমি সেই করবো, ওইভাবে কিন্তু অবশ্য হইনি। যে লেখার একটা প্রথমে ছিল একটা পাঠের একটা ইচ্ছা, প্রচুর পড়তে ইচ্ছা করতো। গল্প উপন্যাস পাইলে সবকিছু ফেলাই গল্প উপন্যাস পড়তাম। পাবিলে যেতাম দুপুরের পর থেকে, যেদিন ক্লাস থাকতো না, বাকি সময়টা রাত 8টা বা 9টা পর্যন্ত পাবিলের খোলা থাকতো। এই 8-9টা পর্যন্ত গল্পের বই পড়া, পাবিলের বইতে স্কলারশিপের টাকা পাইলে বই কিনে নিয়ে আসা, বই পড়া। সেখান থেকে শুরু হলো লেখালেখি। তারপর কে কি বলছে, সাহিত্য হচ্ছে কি সাহিত্য হচ্ছে না, এটা মাথায় ঘামে না, ক্রমাগত লিখে গেছে। অনবদ্য সৃষ্টি তো স্যার, হিমু, মিসির আলী, শুভ্র, এই 3টে চরিত্র মানুষের প্রতিটা পাঠকের, আপনার প্রিয় পাঠকের অন্তরে গেঁথে আছে। এর বাইরে আপনার কি কখনো মনে হয় যে কখনো কখনো এই চরিত্রগুলোকে তারা ঠিক এদের মতো করে নিতে পারতো? অন্য চরিত্রগুলিকে কথা বলছো? হয় কি, একই চরিত্রকে তোমাকে তুমি যদি লেখক হও, তুমি যদি কোনো পার্টিকুলার চরিত্রকে তুমি যদি স্টাবলিশ করতে চাও, তাহলে ওই চরিত্রকে কিন্তু অনেক লেখা লিখতে হবে। বুঝতে পারছো? একটা হিমু লেখাতে হবে না। প্রথম হিমু, তারপর দ্বিতীয় হিমু, তারপর তৃতীয় হিমু, মিসির আলী, তারপর মিসির আলী, তারপর মিসির আলী, এবার যখন অনেকগুলি লিখবে তখন তুমি পাঠকদেরকে তুমি আকৃষ্ট করতে পারবে। তা আমি কিন্তু হিমু, মিসির আলী এবং মাঝে মধ্যে শুভ্র ছাড়া অন্য কাউকে নিয়ে এক্সপেরিমেন্টটা করি। হিমু, মিসির আলী এবং শুভ্র বেসিক্যালি এদের স্যার কোন জায়গাটায়, যেমন আমরা আকাঙ্ক্ষা থেকে যখন আজ হিমুর বিয়ে মনে হয় আজই হয়ে যাচ্ছে, কিন্তু হলো না, মিসির আলী সলভ জায়গাটা, তো আসলে এই জায়গাটার রহস্য কি আপনি রহস্য হিসেবে রেখেছেন? আমি হচ্ছে কি, দেখো, আমার বয়স বাড়ছে, হিমুর বয়স কিন্তু বাড়ছে না। হিমু কিন্তু একই বয়সে স্থির হয়ে আছে। হিমুর বয়স যদি বাড়তো তাহলে আমার সঙ্গে সঙ্গে সে কিন্তু মোটামুটি বৃদ্ধ হয়ে যেত, তাই না? আমার মিসির আলী সাহেব, ওনার বয়স তো আমার চেয়ে বেশি, শুরুতেও ওনার বয়স আমার চেয়ে বেশি ছিল, এখনো ওনার বয়স আমার চেয়ে বেশি। কিন্তু
বাই দিস টাইম তার মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল। ওনারা কিন্তু স্থির হয়ে আছে, শুভ্র তার জায়গায় স্থির হয়ে আছে, আমি ওদেরকে স্থির হিসাবে রাখতে পারছি। ওই যেমন ধরো হিমুর সঙ্গে ওই মেয়েটির একটা প্রণয় হলো, মেয়েটির নাম কি যেন বুঝি, রূপা। হ্যাঁ, প্রণয় হলো। এখন মনে হচ্ছে এতদিন হয়ে গেল, শুধু প্রণয় হচ্ছে, বিয়ে তো হচ্ছে না। আমি যেটা বলি, একদিন তো হয় নাই, সবই তো কারেন্ট। তোমাদের কাছে মনে হচ্ছে এতদিন হয়ে গেল, তুমি যখনই একটা হিমুর বই পড়বে তখনই তুমি বুঝবে। 70-এর দশকে হুমায়ুন আহমেদের প্রবেশ সাহিত্য জগতে। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ প্রায় 250। আশপাশের মানুষের স্বভাব, প্রকৃতি ও আচার আচরণ নীরবে পর্যবেক্ষণ করে সহজ শব্দ, বাক্যে পরিমিত বর্ণনায় তিনি সমৃদ্ধি ঘটিয়েছেন গল্পে। এসব কারণে বইমেলার অন্যতম প্রাণ এই লেখকের বইকে ঘিরে থাকে দর্শক পাঠকের যত আগ্রহ। এখনো স্যার লেখালেখি কিভাবে জয় করছেন, এবং কখনো কি স্যার ক্লান্তি বোধ করেছেন কি? তুমি যখন ফুড খাওয়ার প্রসেসটা কিন্তু চিন্তা করে দেখো। ভাত মুখে নিবা, অনেকক্ষণ ধরে চাবাইতে হবে, ভাত মুখে নেওয়া, অনেকক্ষণ ধরে চাবানো, গিলা, প্রতিটি প্রসেসে কিন্তু খুবই কষ্টকর। কিন্তু কষ্টটা আমরা বুঝি না, এই কারণে আমাদের খেতে খুব আনন্দ লাগে, স্বাদ পাই এখানে, আনন্দের জন্য আমরা খাই। লেখালেখি খুবই ক্লান্তিকর একটা প্রসেস। কলম নিয়ে বসলা, পেজের একটা পেজ তোমাকে লিখতে হচ্ছে, কিন্তু তুমি যদি আনন্দটা না পাও ভাত খাওয়ার মতো, তা তুমি লিখতে পারত না। কিন্তু যেহেতু আমি আনন্দ পাচ্ছি, এখনো পাচ্ছি, সেই কারণে লেখালেখিটা আমার জন্য কখনোই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়নি। শুধুমাত্র ডাক্তার যখন বলেছে যে তোমাকে যে কেমো দেওয়া হচ্ছে, এই কেমোর একটা সাইড এফেক্ট হচ্ছে, তোমার আঙুলগুলো হয়তো বা নাম হয়ে যাবে, তুমি আঙুল দিয়ে কিছু লিখতে পারবে না। তো ডাক্তার তার মাকে বললো যে এটা কি সম্ভব যে সে মুখে মুখে বলবে আর তুমি লিখে যাবে? শাওন বললো যে এটা সম্ভব। হ্যাঁ, এটা অবশ্যই এটা সম্ভব, কারণ হাত নাম হয়ে গেলে আমাকে পারা গেছে। তো নামের দিকে হাত অবসর হচ্ছে। স্যার এখনো লেখার কোন জায়গাটা মনে হচ্ছে যে অপূর্ণতা, আপনি মানে মনে হচ্ছে যে সৃষ্টি আমি করতে চাচ্ছি, বা আরো এই জায়গাটা আমি যেতে চাই, এরকম কোন একটা মাইলস্টোন আছে? অনেক লেখকই বলতে শুনি যে আমার ভালো লেখাটা এখনো লিখতে পারলাম না, আমার মূল স্টোরিটা এখন লিখতে পারলাম না, ইত্যাদি। আপনার যেটা কখনোই নাই। আমি যখন যেটা লিখি, সর্বশেষ লেখা দেখি, মনে হয় এটা সর্বশ্রেষ্ঠ লেখা আমার ভিতরে এই ব্যাপারটা হয়তো বা লেখক সুলভ না, কিন্তু এটা থাকে আমার। তবে একটা পর্যায়ে হঠাৎ নাটকের জগতে আসলাম। কি জন্যে? বাসায় কোনো টেলিভিশন ছিল, তোমার জানো সেই স্টোরি সবাই। বাসায় কোনো টিভি নাই, বাচ্চারা টিভি দেখতে চায়, এবং ওরা নিচে একটা বাসায় গিয়ে টেলিভিশন দেখতো। তো ওরা একদিন, ওরা তো বিরক্ত করতো হয়তো বা, ওরা একদিন বাচ্চা করে টিভি দেখতে দিল না, ভারত ফের পড়ে গেল, এবং এরা কানতে ফিরত আসলো, এসে বললো যে তাদেরকে একটা টিভি কিনে দিতে হবে। ওরা এটা সুন্দর, তাদেরকে পছন্দের প্রোগ্রাম ছিল, তারা দেখতে দিচ্ছে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কিনে দিন। তখন তারা বললো রঙিন টিভি কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও কিনে দিই। হিসাব করে দেখলাম রঙিন টিভি কিনতে কি পরিমাণ টাকা লাগবে। তারপরে হিসাব করলাম যে প্রতি এপিসোডে আমি কি পরিমাণ টাকা বিটিভির কাছ থেকে পাবো। সেইভাবে এপিসোড ঠিক করে রাখলাম এসব দিন রাত্রি, যাতে কিনা নাটকের যখন শেষ হয়ে যাবে ধারাবাহিক, তখন যেন একটা রঙিন টিভির পয়সা হয়। যেই মুহূর্তে রঙিন টিভির পয়সা হইলো, সেই মুহূর্তেই নাটক লেখা বন্ধ করলাম, বন্ধ করে দিয়ে টাকা দিয়ে রঙিন টিভি কিনে দিলাম বাসা। এটার পিছনে কাজ করেছে হচ্ছে অর্থনীতি। এটা নিয়ে পরে অবশ্য যারা এসব দিনে অভিনয় করেছেন তারা খুব আহত হয়েছেন। তারা বলছেন যে আমরা এত আগ্রহ, এত আনন্দ নিয়ে আপনার এখানে নাটকে কাজ করেছি, আর আপনি এক কথায় বলে দিলেন আপনার রঙিন টিভি দরকার, এই জন্য নাটক লিখেছেন। এটা আপনার তো, আপনি তো আমাদেরকে ছোট করেছেন। আমি তাদেরকে ছোট করিনি, আমি সত্যি কথাটা বলেছি। মাঝে মাঝে সত্যি কথাটা বলাটা বোধ হয় ঠিক না। স্যার নন্দিত নরকের আপনি এবং নিউ ইয়র্কের ঝকঝকের রোদের আপনি এত দীর্ঘ পরিসরে পার করেছেন, এখানে অনেকগুলো চরিত্রই আপনার তৈরি করেছি। আচ্ছা, সেখানে কোন চরিত্রগুলো আপনাকে মনে হয় যে পাঠকদের গ্রহণযোগ্যতার বাইরে, যে এরা পাঠক নিতে পারত? আমি আসলে দেখো, আমি অনেকবারই কিন্তু ইন্টারভিউ তো কম দেই, এবার অনেক প্রচুর দিতে হলো বাধ্য হয়ে। আমি কিন্তু যতবারই ইন্টারভিউ দিই ততবারই বলেছি যে আমার লেখালেখির মূল চালিকা শক্তিটা হচ্ছে আমার নিজের আনন্দ। আমি মূলত লিখি আমার আনন্দের জন্য। তারপর সেই লেখাগুলো যখন প্রকাশিত হয়, পাঠকরা যখন পড়েন, তারাই আমার আনন্দে ভাগ বসান। পাঠকরা কি পছন্দ করবেন না করবেন এটা নিয়ে কিন্তু আমি আগে উদাহরণ না দিলে বলবে না। যখন এইসব দিনাতির নাটকটা লিখলাম, তখন সবাই খুবই মানে আনন্দের সঙ্গে বললেন, টেলিভিশন লোকজন, আপনি আরেকটা এইসব দিনাতি লিখেন, এটা পাঠকরা, দর্শকরা এটা খুবই পছন্দ করেছে।
আমি অসম্ভব, আমি একটা সেকেন্ড এসে বেশি লিখবো না। আচ্ছা একটা হাসি নাটক লিখি, না 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 হাসি হালকা জিনিস না প্লিজ। আমি কিন্তু লিখলাম বহুব্রী, আমি ধার কাছে গেলাম না, এটা বুঝতে পারছো? আমি কিন্তু তারপর লিখলাম কি লিখলাম, যখন দেখলাম বহুব্রী তাকে খুব লোকজন পছন্দ করলো, তখন আমার কাছে আসলো আরেকটা হালকা নাটক দেখা যাবে। আচ্ছা না, আমি লিখবো অয়ময়, খুব কঠিন নাটক, এটা করেন না, এটা করেন না প্লিজ, একটা ইয়ে দেন, একটা হালকা কিছু দেন, লোকজন আনন্দ নিতে না, খুব ভারী জিনিস অয়ময়, একটা অয়ময়। কাজেই আমি মূলত আমার নিজের আনন্দের জন্য লিখেছি। যদি দর্শকের দিকে বা পাঠকের দিকে তাকাই যদি লিখতাম, তো পাঠক যে জিনিসটি পছন্দ করবে আমি সেটাই শুধু লিখতাম। পাঠক কি পছন্দ করে, হালকা প্রেমের গল্পটা বলতে পড়তে তাদের ভালো লাগে। আনফর্চুনেটলি প্রেমের গল্প কমই লিখছি, সায়েন্স ফিকশনকে লিখেছি, ভূত ভূত প্রেত নিয়ে লিখেছি, স্ট্রেঞ্জ সব জিনিসপত্র নিয়ে আসছি লেখার ভিতরে। 80-র দশকে টেলিভিশন নাটকের জগতে প্রবেশ করেন হুমায়ুন আহমেদ। তার রচিত প্রতিটি নাটক তখন অর্জন করে আকাশচুম্বী জনপ্রিয়তা। সাবলীল ভাষায় প্রতিটি চরিত্রকে তিনি নিখুঁতভাবে বিশ্বাসযোগ্য উপস্থাপন করেছেন পর্দায়। দেশের প্রতিটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলেও তার প্রচারিত নাটক দর্শক গ্রহণ করে বিপুল আগ্রহে। আচ্ছা চিত্র, তোমার এই জন্মদিন যেন কবে? 12ই অক্টোবর না? ওই দিন এই পায়রাগুলোকে আমি ছেড়ে দেবো, ওরা মুক্ত স্বাধীন হয়ে আকাশে উঠবে। এইটা কি আমার জন্মদিনের উপহার? হ্যাঁ, আমার আগে এত অদ্ভুত সুন্দর উপহার কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। স্যার, আমরা সম্প্রতি ঘেটুপুত্র কমলার প্রদর্শনীতে আপনার ওখানে গেছি, যে অনুষ্ঠানটা হলো, সেখানে আপনি বলেছিলেন যে হয়তো এটাই আমার শেষ ছবি, কিন্তু বিশিষ্ট অভিনেত্রী এবং আপনার সহধর্মিনী বলেছিলেন না, উনি আরো করবেন। আমরা জানতে চাই স্যার, আসলে স্যার ফ্যাক্টটা কি? শোনো, তুমি যদি ছবি বানাও তা তুমি বুঝবা একটা ছবি বানানো মানে তোমার জীবন থেকে 6 মাসের আয়ু কেটে বাদ দিয়ে দেওয়া ছবির জন্য। আমি 8টা ছবি বানাইছি, তার মানে 4 বছর আয়ু কিন্তু আমি ছবিতে দিয়ে দিয়েছি, আর আয়ুটা দিতে চাচ্ছিলাম না। তারপরেও আমি যাই না, বলা খুবই মুশকিল। ছবিটা দেখে আমার নিজের ভালো লাগছে, মনে হচ্ছে হ্যাঁ না ঠিক আছে, আর কিছু ছবি বানানো যেতে পারে মনে হচ্ছে, কিন্তু এখন আমি ঠিক করে আসবো এখন এটা না, আমি ঠিক করে আমি সাধারণত আমি যেটা বলি সেটাই করে থাকি। আমি যখন একবার বলেছি যে এটা আমার শেষ ছবি, মনে হচ্ছে এটাই আমার শেষ ছবি, সাধারণত আমি মত বদলাই না। 90 দশকের শুরুতে হুমায়ুন আহমেদ আসেন চলচ্চিত্র নির্মাণে। মাত্র 8টি চলচ্চিত্র নির্মাণ করলেও এর প্রতিটি দর্শক হৃদয় স্থান সহ পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। যাই রে আমায় গান শুনি, সে কেন বাইরে যেতে পারে না রে আমায় নিয়ে, আমায় নিয়ে। বাবা, ও বাবা, আমার গানের গলাটা কেমন? রুনুর গানের গলাটা তো সুন্দর, চমৎকার। নিজের এই ঘর ছাড়া আর কিছুই তো তোমার চোখে পড়ে না মা। জানালাটা বন্ধ করে দিয়ে যান। স্যার, আপনার জীবন দর্শনটা স্যার কি ছিল? আমার জীবন দর্শনটা এবং চট করে তোমার কঠিন প্রশ্ন উত্তর দিতে পারবো না, হয়তো অন্যরা দিবেন। তেমন কোনো দর্শন ছিল বলেও তো আমার কাছে মনে হয় না। এখন এখন কিছু কিছু তৈরি হয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে কি যে আপনার ডিজিজ, আমার কাছে মনে হচ্ছে সব মানুষের জীবন দর্শন একটাই হওয়া উচিত। যতক্ষণ বাঁচবো আমরা আনন্দের জন্য বাঁচবো, জীবনের যে বিউটি আছে বিউটিকে অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করবো। এই হতাশা, এটা পারলাম না, কি হইলো, কিছু করতে পারলাম না, এই হতাশাটা যেন আমাদেরকে কখনো গ্রাস না করে। কারণ লাইফ আমার কাছে মনে হয়েছে অসম্ভব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রতিনিয়ত তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত আমাদের, যেটা এখন আমি করি। আগেও হয়তো বা করতাম, এখন আমি বেশি করি। এখন মনে হয় যে প্রতিটি সেকেন্ড আমি বেঁচে থাকার আনন্দটা উপভোগ করবো। শুরু থেকে তো আপনি কোন একটা লক্ষ্য নিয়ে গিয়েছিলেন? না, কোনো লক্ষ্য না। একটাই আদর্শ ছিল ভালো মানুষের যে আদর্শ যেটা আছে, যে আমি নিজে একজন বাবাকে দেখছি, তো সবাই তো প্রথম গুরু কে থাকেন, তার পিতা এবং মাতা। বাবাকে দেখেছি, ওনার ভিতরে সবটাটি ছিল এটি
খুবই আমাকে আকৃষ্ট করেছে। সংসারে এত বড় অভাব ফিরেও তাকান নাই, তিনি তার সত্তাকে বজায় রেখেছেন। এটা ভালো লাগছে আমার কাছে, যে হ্যাঁ মানুষ তো এরকমই হওয়া উচিত মানুষের। তারপরে দেখেছি এই প্রবল সত্তার মধ্যেও তার ভিতরে যে নানান কি বলে অদ্ভুত ব্যাপারগুলি, যেমন বইপত্র লিখছেন, যেমন আছে তিনি হঠাৎ করে বেতনের টাকা খরচ করে একটা বেহালা কিনে নিয়ে আসলেন। কি জন্য? একদিন তিনি বেহালা বাজানো শিখবেন, কিন্তু এখন এই বেহালা বাজানো শেখার তার উপায় নাই, সে অর্থটত্ত্ব নাই। বেহালা উপরে সাজানো থাকলো দীর্ঘদিন। একসময় আমরা খেলতাম, খেলতে খেলতে সব তার ছিঁড়ে গেল, বেহালা তার শেখা হলো না। এবং একদিন এখন করে দেখি বাড়ির সামনে প্রকাণ্ড বড় একটা ঘোড়া দাঁড়িয়েছে। কি জন্য? তার ঘোড়া খুব পছন্দের, ঘোড়া কিনে চলে এসেছে। আমার মা কান্নাকাটি করছেন, এই ঘোড়া খাওয়ানো, এই বিয়ে করা। বাবার কথা দেখে খুবই ভালো লাগছে, বাচ্চারা ঘোড়ার পিঠে চলবে। আমরা 3-4 দিন ঘোড়ার পিঠে চললাম, তারপরে বাবাকে বাধ্য হয়ে ঘোড়া বিক্রি করে দিতে হলো। আমি ওনাকে দেখেছি, তার একটা দামি ক্যামেরা ছিল আসলে। ওই ক্যামেরা তিনি ছবি তুলতেন, তো ছবিগুলি তিনি নিজে ডেভেলপ করতে করতেন। আমার ছোট ভাই বোনরা চারদিকে ঘিরে বসে আছি অন্ধকার রুমে, সেখানে একটা গামলার ভিতরে আস্তে আস্তে ছবি ডেভেলপ হচ্ছে, এই দৃশ্যগুলি দেখেছি। হঠাৎ মানে বাবার প্রধান মেসেজ ছিল যে জীবনটাকে ইয়ে করো, বুঝো এবং জীবনের থেকে আনন্দ আহরণ করো। এটা বোধ হয় ওনার একটা ইনহারেন্ট মেসেজ ছিল। উদাহরণ দিয়ে বললে বুঝবে। আমার মাকে নিয়ে বাবা একবার সেকেন্ড শো সিনেমা দেখে বাসায় ফিরছে। আসার সময় গভীর রাত 12টা মতো বেজে গেছে, একটা দিঘি পড়লো, দিঘির টলটলা পানি, চাঁদের আলো পড়েছে সেখানে। হঠাৎ করে আমার মা বলেন, আহারে ইচ্ছে হচ্ছে দিঘিতে নেমে একটু গোসল করি। বাবার সঙ্গে সঙ্গে ঈশ্বরে বলে, এসে থামা, আসল নামো। মা নামলেন, চলো গোসল করি। ক্ষুদ্র ক্ষুদ্র আশাকে তুমি নষ্ট করে থাকো, আসো, কোনো সমস্যা নাই। তখন আমি ওই বাবা আমার মাকে নিয়ে এই গভীর রাত্রে একটা অচেনা দিঘিতে জ্যোৎস্না রাত্রে নামলেন। এবং এটি তার ফিলোসফি। আমি ওই তার এই ফিলোসফির সাথে আছি। আপনার অনেক ভালো নাটক, দর্শকপ্রিয় নাটক দিন তার জনপ্রিয়তা থেকে আরো সমৃদ্ধ করতে পেরেছিল। এই দর্শন বর্ষপূর্তির শুভ লগ্নে আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন, এনটিভির শুভ কামনা রইল আপনার প্রতি। এই বর্ষপূর্তিতে স্যার আপনার শুভেচ্ছা যদি এনটিভির প্রতি থাকে। আমি যদি দেশে থাকতাম, আমার শরীর যদি ভালো থাকতো, তাহলে তোমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানটাকে আরো আমার নিজের দিক থেকে আনন্দময় করার জন্য তোমাদের একটা চমৎকার নাটক লিখে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু শরীরটাও ভালো না, থাকতেও দেশের বাইরে, সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমার সমস্ত শুভ কামনা তোমাদের জন্য রইল। এই কারণে যে তোমাদের এই টিভি, পার্টিকুলার এই টিভি চ্যানেলটি, এরা নাটকের গুণগত মানের দিকে এরা খুবই কেয়ারফুল। আমি যেহেতু মূলত নাটকই লিখি, এটা আমাকে খুব আকৃষ্ট করে সবসময়। অন্য অনেক টিভি চ্যানেলই নাটকের গুণগত মান নিয়ে মাথা ঘামায় না। অনেক এমন সমস্ত নাটক প্রচারিত হতে দেখি যেগুলি প্রচারিত হওয়ার কোনো কারণই নেই। এইটি এনটিভি খুব ভালো মতো খেয়াল করে, যেটা আমার ভালো লাগে। কারণ আমি তো এই লাইনেই, লেখাটা কিন্তু আমার এই লাইনে। আমি তো ইয়ে লিখছি না, গান লিখছি না বা গান করছি না, লিখছি না। তো স্বল্প বিরতি শেষে আবার ফিরে যাচ্ছেন নিউ ইয়র্কে, সেই সময়কার আপনার ভবিষ্যৎ কি কি হতে যাচ্ছে? ডাক্তাররা আমাকে বলেছেন যে তারা 12ই জুন তারা একটা ইয়ে করবেন, অস্ত্রোপচার করবেন শরীরে। সেই অস্ত্রোপচারটি একটু অদ্ভুত ধরনের। তারা করবেন কি, একটা কাঠির মাথায় ইউরেনিয়াম দিবেন, ইউরেনিয়ামটা ঢুকাই দিবেন আমার লিভারে। ওই ইউরেনিয়ামটা করবে কি, লিভারে যে অংশটা ক্যান্সার বাসা বেঁধেছে এটা পুরাই দিবে। এটি কি তারা বলছেন অপারেশন, এই পুরাই দিবে। এবং ডাক্তাররা আশা করছেন এর ফলে আমার শরীর ব্যাধিমুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ডাক্তাররা বলছেন সম্ভাবনা আছে, আমিও আগ্রহ এবং আনন্দ নিয়ে সেই সম্ভাবনার জন্য অপেক্ষা করছি। খুব একটা কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি তা কিন্তু আমি চাচ্ছি যে এটা অপারেশনটা হয়ে যায়, এটা হয়ে গিয়ে এই ব্যাধির হাত থেকে মুক্তি পাই। পুরো দেশবাসী, এনটিভির পাশাপাশি পুরো দেশবাসীর দোয়া রইল আপনার প্রতি। আপনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, দর্শক হৃদয় জয় করবেন, তা আপনার আপন শৈলী। অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ভালো থেকো।